গতদিন আমরা দেওয়ানি কার্যবিধি আইনের গুরুত্বপূর্ণ 2 নম্বর ধারার কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা পড়েছিলাম। আজকে আমরা আরো কিছু পড়া শুরু করব আগাপোষের দিকে। আমরা একটু দেওয়ানি আদালতের একটু গঠন সম্পর্কে জানার চেষ্টা করব। একটা দেওয়ানি আদালত কিভাবে গঠিত হয়, তার গঠন, তার কাঠামো কেমন হবে, তার আর্থিক এখতিয়ার, মানে সে কোন মামলাগুলো নিতে পারবে ইত্যাদি বিষয়ে। তাহলে আজকে আমাদের আলোচনাটা শুরু হবে মূলত দেওয়ানি আদালত এর কাঠামো, এর গঠন নিয়ে। এই বিষয়ে দেওয়ানি কার্যবিধি আইনে কিছু বলা নেই সেরকম। এটার জন্য আমাদেরকে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 সাল, এই আইনটা দেখতে হবে। সিভিল কোর্টস অ্যাক্ট 1887, এই আইনটা দেখতে হবে। আমাদের অনেকের কাছে হয়তো এই আইনটা নাই। তো আমরা ওই কি বলে দেওয়ানি আদালতের যে আহ, গঠনটা, সেটার জন্য আমরা তাহলে সিভিল কোর্টস অ্যাক্টের 1887 সালের আইনটার দিকে তাকাবো আসলে। আপনারা কে কে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 সালের নাম শুনেছেন? শুনেছেন এর আগে কেউ আপনাদের? জি স্যার স্যার, আপনি আপনার কয়েক একদিন ক্লাস নিয়েছিলেন হঠাৎ বিগত করে। হুম, আচ্ছা। তো এটা আমরা আলোচনা করি, দ্রুত আলোচনা করে চলে যাই। সিভিল কোর্টস অ্যাক্টের 1887 সালের আইনের 3 নম্বর ধারায়, 1887 সালের আইনের 3 নম্বর ধারা, সিভিল কোর্টস অ্যাক্ট 1887 সালের 3 নম্বর ধারায় বলা হয়েছে যে 5 রকমের দেওয়ানি আদালত থাকবে। 5 রকমের দেওয়ানি আদালত থাকবে। এক হলো কি, সর্বনিম্ন হলো সহকারী জজ আদালত। তার থেকে একটু উপরে হলো সিনিয়র সহকারী জজ আদালত। তারপরে হলো যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। আহ, তি- তারপর যুগ্ম জেলা জজ আদালত, আসলে জেলা দায়রা, দায়রা জজ না, দায়রা হলো ক্রিমিনাল। যুগ্ম জেলা জজ আদালত, তারপরে হলো অতিরিক্ত জেলা জজ আদালত, তারপরে জেলা জজ আদালত। তাহলে এই 5টা: সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, তারপরে জেলা জজ। এই 5টা দেওয়ানি আদালত থাকবে। তাহলে আহ, প্রতিটা জেলায় যে সর্বোচ্চ দেওয়ানি আদালত থাকবে, সেটা সর্বোচ্চ বিচারক হলো কি জেলা জজ। আর প্রত্যেকটা জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হলো দায়রা জজ। অর্থাৎ ফৌজদারি অপরাধগুলো বা ক্রিমিনাল ম্যাটারের যে বিচার করবেন তাকে বলা হয় দায়রা জজ। আর যিনি সিভিল বা দেওয়ানি মামলাগুলোর বিচার করবেন তাদেরকে বলা হয় জেলা জজ। জেলা জজ। এখন এই যে আমরা 5 রকমের কোর্ট পড়লাম, এখন কোন কোর্টে কোন মামলা যাবে, কোন মামলা কোন কোর্টে করতে পারবো ইত্যাদি বিষয় তাহলে জানা দরকার। সেটা জানার জন্য আমাদেরকে দেওয়ানি কার্যবিধি আইন, মানে 1908 সালের যে সিপিসি, সেটা ওর সাথে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 একসাথে পড়তে হবে। যদি আমরা দুইটা মিলিয়ে দেখি, তাহলে আমরা 5 রকমের এখতিয়ার কোর্টের দেখতে পাবো। এখতিয়ার, কোর্টের এখতিয়ার কি? কতটুকু ক্ষমতা আছে এখ- ওটা সেটা বোঝাবে স্যার। এখতিয়ার এখতিয়ার বলতে বা জুরিডিকশন, এখতিয়ার বা জুরিডিকশন হলো যে একটু আদালতের কোনো মামলা শোনার এবং শোনা বা নির্ধারণ করার ক্ষমতা, মানে তার ক্ষমতা কি বিষয় আছে। ইখতিয়ার মানে হচ্ছে তার ক্ষমতা, ক্ষমতা কোন বিষয় আছে কোন বিষয় নেই, বা সে কোন মামলাগুলো বিচার করতে পারবে কোনগুলো পারবে না, এটা হলো তার ইখতিয়ার। তো কোর্টগুলোর এখতিয়ার 5 প্রকার। এই 5 প্রকারটা কোনো আইনে বলা নাই, এটা সামগ্রিক আইন, সে আইনে আমরা দেখতে পাবো আসলে। এটা পরীক্ষায় আসবে না যে এখতিয়ার কত প্রকার, এটা আপনাদের জানার জন্য বললাম। এটা জেনে রাখেন যে কোর্টের এখতিয়ার বা দেওয়ানি আদালতের এখতিয়ার হচ্ছে 5 প্রকার। প্রথমে হচ্ছে, এক হচ্ছে বিষয়গত বা সাবজেক্ট ম্যাটার এখতিয়ার, বিষয়গত এখতিয়ার। দুই হচ্ছে আদি 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 এখতিয়ার, আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিডিকশন। তাহলে প্রথম ছিল বিষয়গত এখতিয়ার বা সাবজেক্ট ম্যাটার জুরিডিকশন। দুই হচ্ছে আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিডিকশন।
তিন হচ্ছে আঞ্চলিক বা টেরিটোরিয়াল জুরিডিকশন। চার হচ্ছে আর্থিক এখতিয়ার বা পেকুনিয়ারি জুরিডিকশন। পাঁচ হচ্ছে আপিল এখতিয়ার। তাহলে পাঁচ রকমের। তাহলে আমি আরেকবার বলছি। প্রথম হচ্ছে বিষয়গত এখতিয়ার, দুই হচ্ছে আদি এখতিয়ার, তিন হচ্ছে আঞ্চলিক এখতিয়ার, চার হচ্ছে আর্থিক এখতিয়ার, পাঁচ হচ্ছে আপিল এখতিয়ার। তাহলে মোটামুটি আমরা এই পাঁচ রকমের এখতিয়ার দেখতে পাবো। তাহলে প্রথমটা এখতিয়ারে চলে যাই, বিষয়গত এখতিয়ার বা সাবজেক্ট ম্যাটার জুরিডিকশন। দেওয়ানি আদালত কোন 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 বিষয়ের মামলা শুনতে পারবে বা কোন কোন মামলা সে বিচার করতে পারবে, এটা হলো তার বিষয়গত এখতিয়ার। কোন কোন বিষয়? মারামারি কি দেওয়ানি আদালতে বিচার করা যাবে? খুনের মামলা কি বিচার করা যাবে? নারী শিশু নির্যাতনের মামলা কি বিচার করা যাবে? না স্যার। বা আদালতের আপনার কি বলে ব্যাংকের চেকের মামলাগুলোকে বিচার করা যাবে? এই বিষয়গুলো হচ্ছে বিষয়গত এখতিয়ার, যে কোন কোন বিষয়ে সে মামলা দেওয়ানি আদালত নিতে পারবে। তো এটা বিষয়ে কিভাবে আমরা, কোথায় বলা আছে দেওয়ানি আদালত কোন কোন বিষয়ে মামলা আহ, নিতে পারবে বা বিচার করতে পারবে, এটা আমরা যদি আমাদের দেওয়ানি কার্যবিধি আইনের 9 নম্বর ধারায় খেয়াল করি। 9 নম্বর ধারা, দেওয়ানি কার্যবিধি আইনের 9 নম্বর ধারা যদি আমরা খেয়াল করি, সেখানে বলা আছে যে কি, আহ, মূল কথা হচ্ছে যে আদালতের বর্ণিত বিধানাবলী সাপেক্ষে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বিচার করার এখতিয়ার থাকবে। তাহলে এখানে বলা হয়েছে কি, যে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বিচার করার এখতিয়ার থাকবে বর্ণিত বিধানাবলী সাপেক্ষে। আর কি বলা আছে, কেবল সে সকল মোকদ্দমা ব্যতীত যেগুলো বিচারার্থে গ্রহণ প্রত্যক্ষ বা পরোক্ষ হয়ে বারিত হয়েছে। তাহলে প্রথমে বলা হলো যে সকল দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হবে এই দেওয়ানি আদালতের বিচার করার ক্ষমতা থাকবে, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বিচার করার ক্ষমতা থাকবে। তবে সেগুলো বারিত করা হয়েছে যেগুলো প্রত্যক্ষ, যেগুলো কি করা হয়েছে ওই আইনে, মোকদ্দমা ওই সকল মোকদ্দমা বাদে যেগুলো বিচার করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বারিত করা হয়েছে। এখন পরের প্রশ্ন যে ব্যাখ্যা করলো যে কোনগুলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, ওগুলো কিন্তু ওই 9 নম্বর ধারার ব্যাখ্যায় বলে দিছে। 9 নম্বর ধারার দেখেন যে নিচে ব্যাখ্যা দেওয়া আছে, ওই ব্যাখ্যায় বলে দিছে, কি বলেছে, যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করতে হবে। এক, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার জন্য ওখানে কি কি বলে দেওয়া আছে, মোকদ্দমা কোন দুইটা প্রকৃতির দুইটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। এক হচ্ছে যে মোকদ্দমায় সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয়, সম্পত্তি বা পদের অধিকার, সে সকল মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, যদিও উক্ত অধিকার সম্পূর্ণরূপে ধর্মীয় আচার বা উৎসব সম্পর্কিত সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে। তাহলে মূল কথা যদি আমরা বলি, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝায় সে সকল মোকদ্দমা যেখানে পদের অধিকার এবং সম্পত্তির অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয় বা বিরোধ থাকে পদের অধিকার নিয়ে অথবা সম্পত্তির অধিকার নিয়ে। রাইট টু অফিস, অধিকার আর সম্পত্তির অধিকার, এই দুইটা বিষয় নিয়ে দেওয়ানি আদালতে মামলাগুলো সাধারণত বিচার করে থাকে। যেখানে পদের অধিকার অথবা সম্পত্তির অধিকার নিয়ে বিরোধ থাকে, সে সকল মামলাগুলো শুধু দেওয়ানি আদালতে বিচার্য হয়। এখানে কিন্তু একটা বলছে সকল দেওয়ানি মামলা কি দেওয়ানি আদালতে চলবে, ওখানে বলে দিছে, প্রথমে বলে দিছে যে সকল প্রকার দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দেওয়ানি আদালতে চলবে, তবে এখানে একটা শর্ত দিছে, আহ, যদি না কি করা হয়, কোনো মামলা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দেওয়ানি আদালতে বিচারের জন্য বারিত করা হয়। উদাহরণস্বরূপ যেমন পারিবারিক মামলা, কেউ যদি খোরপোশ অথবা দেনমোহর আদায়ের জন্য যদি মামলা করতে চায়, তো দেওয়ানি আদালতে সে করতে পারবে না, তাকে করতে হবে পারিবারিক আদালতে।
যদিও বিষয়টা পুরোপুরি দেওয়ানি প্রকৃতির, অর্থাৎ এখানে তার সম্পদ, তার অধিকার সম্পর্কিত বিষয় আছে, কিন্তু তারপরেও সে এখানে মামলা করতে পারবে না। তাকে আইনগতভাবে বারিত করা হয়েছে, সে এটার জন্য তাকে পারিবারিক আদালতে মামলা করতে হবে, দেওয়ানি আদালতে না। আরেকটা হচ্ছে যেমন অর্পিত সম্পত্তি, যেগুলো ভেস্টেড প্রপার্টি আছে, এগুলো টোটালি টোটালি এটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মানে বিষয়। এই বিষয়টা হলো তো তো সম্পূর্ণরূপে দেওয়ানি প্রকৃতির। কিন্তু এটা এটা আইন দ্বারা বারিত করা হয়েছে, এটার বিচার করতে পারে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল। এখানে এই অর্পিত সম্পত্তি সংক্রান্ত বিচার হবে, দেওয়ানি দেওয়ানি আদালতে না, সিভিল কোর্টে হবে না। তো এই 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 বিষয়টা আর কি, অর্থাৎ এইগুলো কিন্তু দেওয়ানি যেমন আপনার কি বলে পারিবারিক আদালত, বিষয়বস্তু বা অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালের বিষয়বস্তু একই, কিন্তু দেওয়ানি প্রকৃতিরই, কিন্তু এটা স্পেশাল আলাদা কোর্ট গঠন করা হয়েছে যে এই প্রকৃতির মামলা সাধারণ দেওয়ানি আদালতে না হয়ে অন্য দেওয়ানি ফোরামে আর কি আদালত হিসেবে পারিবারিক আদালত তৈরি করা হয়েছে, অথবা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে এই মামলাগুলো বিচার করা হবে আসলে। আচ্ছা, তাহলে আশা করি আপনারা এই বিষয়গত বিষয়টা বুঝতে পেরেছেন যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হওয়ার জন্য এই যে বলা হয়েছে দুইটা, যেখানে রাইট টু অফিস এবং রাইট টু প্রপার্টি, অর্থাৎ যেখানে সম্পত্তির অধিকার অথবা কোনো পদের অধিকার। সম্পত্তির অধিকার তো বললাম কোন একটা সম্পত্তি, কোন একটা জমি উনি আপনার যদি বিরোধ থাকে সেটার। পদের অধিকার বলতে প্রায় দেখবেন যে পদের অধিকার বলতে এই স্কুলের শিক্ষক পদে দেখা গেছে তাকে অপসারণ করা হয়েছে, বা দেখা গেল তার নিয়োগ দেওয়া হয়নি, ঠিকভাবে নিয়োগ হয়নি। তো এই যে পদ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এগুলো দেওয়ানি প্রকৃতির বিষয়, এই জন্য এটা দেওয়ানি আদালতে মামলা হবে। তো দেওয়ানি প্রকৃতির মামলা তো কয়েকটা কমন উদাহরণ দিয়ে দিন। আর হচ্ছে যেমন বলুন, সম্পত্তি অধিকার বলতে কি, সম্পত্তির অধিকার বলতে আপনার ওই সম্পত্তি পাওয়ার অধিকার, মানে ওই সম্পত্তি যে একটা আছে, সেখানে আপনার অংশ আছে, এই অংশ পাওয়ার, অর্থাৎ তার আপনার যে সত্ত্ব আছে, সত্ত্ব ঘোষণার অধিকার, খাস দখল, সম্পত্তিটা দখল ফিরে পাওয়ার পুনরুদ্ধারের অধিকার, বা ওই সম্পত্তি সংশ্লিষ্ট দলিল সংশোধন, দলিল বাতিল বা চুক্তি বাতিলের অধিকার, বা ঘোষণামূলক মামলা করার অধিকার, চিরস্থায়ী নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট বিষয়গুলোর ইত্যাদি ইত্যাদি হচ্ছে সাধারণত দেওয়ানি প্রভৃতির মোকদ্দমা আর কি। তো আমরা মোটামুটি আশা করি বিষয়গত বিষয়গুলো, যে এখতিয়ার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আসছে, যে বিষয়গত এখতিয়ার বলতে কি বোঝায় আসলে এটা। এরপরে আমরা আসবো আদি বা মূল এখতিয়ার, অরিজিনাল জুরিডিকশন। আদি বা মূল এখতিয়ার, আদি বা মূল এখতিয়ার সকল, এই যে পাঁচ রকম যে দেওয়ানি আদালত আছে, পাঁচ রকমের যে দেওয়ানি আদালত আছে আমরা দেখলাম সিভিল কোর্টস অ্যাক্টের ধারা 3 অনুযায়ী, এ সকল দেওয়ানি আদালতের কিন্তু দেওয়ানি মোকদ্দমা বিচার করার আদি এখতিয়ার নাই। এখানে যদি আমরা খেয়াল করি কার কার নাই, এখানে আমরা সিভিল কোর্টস অ্যাক্টের যদি ধারা 18 এবং 19 খেয়াল করি, সিভিল কোর্টস অ্যাক্টের ধারা 18 এবং 19, এই 18 এবং 19 ধারা অনুযায়ী আদি এখতিয়ার আছে আপনার সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ এবং দায়রা জজ, জেলা জজ। তাহলে এই চার প্রকার কোর্টের, অতিরিক্ত জেলা জজ বাদে চার প্রকার কোর্টের আদি এখতিয়ার আছে, অর্থাৎ এরা সরাসরি মামলা গ্রহণ করতে পারে। আদি এখতিয়ার মানে হচ্ছে মূল যেখানে মামলা দায়ের করা যায় সেটা। তাহলে চার প্রকার, আমরা যদি দেওয়ানি কার্য এই কি বলা যায়, সিভিল কোর্টস অ্যাক্ট 1887 সালের আইনের 18 এবং 19 ধারা যদি খেয়াল করি, আদি এখতিয়ার, আদি এখতিয়ার মানে মূল মামলা যেখানে দায়ের করা হয়। এরকম চারটা কোর্ট আছে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ এবং জেলা জজ। এই চারটা কোর্টে, অতিরিক্ত জেলা জজ কোর্টে কোনো মামলা দায়ের করা যায় না। তাহলে অতিরিক্ত জেলা জজের কোনো আদি এখতিয়ার নাই। অতিরিক্ত জেলা জজ সে সকল মামলার বিচার করে যেগুলো জেলা জজ পাঠিয়ে থাকেন অতিরিক্ত জেলা জজের কাছে। আদি ইখতিয়ার নেই, তাহলে আদি অতিরিক্ত জেলা জজে মূল মামলা দায়ের করা যায় না। আচ্ছা, এখন পরের প্রশ্ন হলো, এখন পরে আমরা তাহলে মোটামুটি মূল আদি ইখতিয়ার নিয়ে আলোচনা করলাম। তাহলে আদি ইখতিয়ার চারটা কোর্টের আছে, শুধু অতিরিক্ত জেলা জজ কোর্টের আদি ইখতিয়ার নাই।
এরপরে আর্থিক এখতিয়ার বা পেকুনিয়ারি জুরিডিকশনের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে আপনারা ওই প্রত্যেকটা দেওয়ানি মামলায় ওই সেই যে আদালতের প্রত্যেকটা দেওয়ানি মামলায় বিষয়বস্তু যেটা থাকে মোকদ্দমার বিষয়বস্তুর একটা মূল্যমান নির্ধারণ করা হয়, আনুমানিক হোক বা যেটা হোক। প্রত্যেকটা দেওয়ানি মামলায় বিরোধীয় বা যে মোকদ্দমার বিষয় বিষয় থাকে সেটার একটা মূল্যমান নির্ধারণ করা হয়। জমি হলে তো সহজে নির্ধারণ হলোই, কিন্তু দেখা হলো পদ মানে কি, অমুক পদের শিক্ষক পদে আমি বহাল আছি এরকম একটা ঘোষণা চেয়ে মামলা করলো, তো এখন এক্ষেত্রে তো কোনো কিভাবে দাম নির্ধারণ করবে? এই ক্ষেত্রে সে একটা মোটামুটি যৌক্তিক একটা মূল্যমান নির্ধারণ করে মামলা করে আর কি। তো প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমায় কি করা হয়, বিষয়বস্তুর একটা মূল্যমান নির্ধারণ করা হয়ে থাকে। 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, হাজার হতে পারে। তো এই তার মূল্যমান দেখে ওই কোর্টের আর্থিক ইখতিয়ার নির্ধারণ করা হয়। সেটা কি, আমরা আবার সিভিল কোড সেক্টর 18 এবং 19 নম্বর ধারায় যদি যাই, তাহলে ওখানে দেখব 18 নম্বর ধারায় বলা আছে কি, 18 এবং 19 ধারায় যদি যাই, এখানে বলা আছে কি যে যে যু- 18 এবং 19 নম্বর ধারা যদি আমরা একসাথে পড়ি, ওখানে 18 নম্বর ধারা বিশেষ করে এখানে বলা আছে যে, 19 নম্বর ধারাটা বলি আগে, যে এখানে সহকারী জজ আদালতে 15 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের সম্পত্তি মামলা দায়ের করা যাবে। 15 লাখ টাকা সহকারী জজ আদালতে, এটা 19 নম্বর ধারায় বলা আছে। আর সিনিয়র সহকারী জজ আদালতে 15 লক্ষ থেকে 1 টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত যে মূল্যমানের যে মামলাগুলো, সেগুলো সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা যাবে। এরপর যুগ্ম জেলা জজ আদালতে এই 25 লাখ 1 টাকা থেকে শুরু করে অসীম পর্যন্ত মূল্যমানের মামলা মোকদ্দমা দায়ের করা যাবে। তাহলে আমরা কি দেখলাম, যে সিনিয়র সহকারী জজ আদালতে 15 লাখ, সিনিয়র সহকারীতে 15 লক্ষ 1 থেকে নিয়ে 25 লক্ষ পর্যন্ত, আর যুগ্ম জেলা জজ কোর্টে 25 লক্ষ 1 থেকে নিয়ে অসীম পর্যন্ত মামলার মূল্যমানের মামলা দায়ের করা যাবে। তাহলে আমরা তিনটা কোর্টের দেখলাম। ওই যে এর আগে আমরা পড়লাম আদি এখতিয়ার, আদি এখতিয়ার মানে মূল মামলা যেখানে দায়ের করা যায়। তাহলে যে সকল মামলা 15 লক্ষ টাকা, সেটা সহকারী জজ আদালতে দায়ের হবে। যেগুলো 15 লক্ষ 1 থেকে শুরু করে 25 লক্ষ টাকার মধ্যে, সেগুলো সিনিয়র সহকারী জজ আদালতে। আর যেগুলো 25 লক্ষ 1 টাকা থেকে শুরু করে অসীম পর্যন্ত আছে, সেগুলো যুগ্ম জেলা জজ কোর্টে দায়ের করা যাবে। তাহলে আর জেলা জজ তাহলে জেলা জজে কোন মামলাগুলো দায়ের করা যাবে? জেলা জজের আর্থিক এখতিয়ার, জেলা জজে অল্প কয়েকটা মামলা দায়ের হয়, সরাসরি দায়ের হয়, যেমন ট্রেডমার্ক আইনের অধীনে মামলা বা কপিরাইট আইন বিষয়ে মামলা ইত্যাদি বিষয়ে আর কি। ট্রেডমার্ক আইন, কপিরাইট আইন, এই সকল বিষয়ে অল্প, খুবই সামান্য ক্ষেত্রে যেগুলো জেলা জজ কোর্টে মামলা দায়ের হয়। আর মূল মামলাগুলো মূলত এই তিন কোর্টেই দায়ের হয়। জেলা জজ কোর্ট মূলত আপিল শুনে থাকে, আপিল বা রিভিশন শুনে থাকে। তাহলে মূল মামলা মূলত তিনটা কোর্টে দায়ের হয়, সিনিয়র সহকারী জজ, সিনিয়র সহকারী জজ আর যুগ্ম জেলা জজ, মূলত তিন কোর্টেই। আরো স্পেসিফিক করলে সহকারী জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, এই দুইটা কোর্টে সাধারণত দেওয়ানি মামলাগুলো সাধারণত দায়ের করা হয়। যে যুগ্ম জেলা জজ কোর্টে তুলনামূলক কম, আর জেলা জজ কোর্টে তো আরো কম। তাহলে আমরা খেয়াল করলাম যে 18 এবং 19 ধারা থেকে একসাথে যদি পড়ি, 18 এবং 19 ধারা দেওয়া সিভিল কোর্টস অ্যাক্টের, সেখানে কি পাবো, যে কোন কোর্টের আর্থিক এখতিয়ার কত সেটা জানতে পারলাম। এখন প্রশ্ন হলো, আব- কোন কোর্টে মামলা দায়ের করতে হবে, এটা বিষয়ে আমাদের দেওয়ানি কার্যবিধির 15 নম্বর ধারায় বলছে। দেওয়ানি কার্যবিধির 15 নম্বর ধারা যদি আমরা খেয়াল করি, ওখানে বলছে যে প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে? বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা, খেয়াল করুন, বিচার করার যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। তো এখন আমরা যদি সম্পত্তির মূল্যমান মনে করেন হচ্ছে 13 লাখ টাকা, এটা 13 লাখ টাকা, এখন খেয়াল করেন 13 লাখ টাকা যদি হয়, এটা বিচার করার জন্য
বিচার করার জন্য যোগ্যতা সম্পন্ন আদালত কোনটা? সহকারী জজ আদালত। হুম। তাহলে এই 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 সর্বনিম্ন আদালত হচ্ছে এটা, এখানেই মামলা ফাইল করতে হবে। বা আমার সম্পত্তির মূল্যমান যদি হয় 40 লাখ, তাহলে এটা কোথায় হবে ফাইলিং? আর সিনিয়র সহকারী জজ। যুগ্ম জেলা স্যার। জজ, যুগ্ম জেলা জজ স্যার। যুগ্ম জেলা জজ কোর্টে দায়ের করতে হবে। সিনিয়র সহকারী হলো 25 লক্ষ পর্যন্ত, আর 25 লক্ষ এক থেকে নিয়ে অসীম পর্যন্ত হচ্ছে যুগ্ম জেলা জজ। আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি আমরা এই আর্থিক এখতিয়ার বিষয়ে পড়লাম। এরপর হচ্ছে আপিল এখতিয়ার। এরপর হচ্ছে আপিল এখতিয়ার। আপিল এখতিয়ার মানে হচ্ছে যে কোন কোন দেওয়ানি আদালত আপিল শুনতে পারবে, স্যার আপিল এই শোনার বিষয়ে ক্ষমতা আছে। এখন করব নাকি হ্যাঁ, লাস্টে? এই বিষয়ে মানে ওই কোন যে বিষয়ে? এখতিয়ারের বিষয়ে একটা এখতিয়ার এখতিয়ার হ্যাঁ, কি হয়েছে এখতিয়ার বিষয়ে? মানে আমরা জানলাম হচ্ছে আপনার 15 লক্ষ পর্যন্ত হচ্ছে সিনিয়র সহকারী জজ, আর 25 লক্ষ হচ্ছে আহ, মানে কোন জজ এটা আর কি, কোন সিনিয়র আদালত? সহকারী 25 লক্ষ, ভাইজান সহকারী একটু জজ। গোলায় ফেলছেন। 15 লক্ষ হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হচ্ছে সহকারী জজ, 25 লক্ষ পর্যন্ত হচ্ছে সিনিয়র সহকারী জজ, আর 25-এর আচ্ছা, পরে অসীম পর্যন্ত হচ্ছে। যুগ্ম সহকারী জেলা জজ, যুগ্ম জেলা জজ। ওকে, ধন্যবাদ জি। শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার আপনারা বলেন। শুনতে পাচ্ছেন? অন্যরা শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি, প্লিজ কন্টিনিউ করেন স্যার, প্লিজ। কিন্তু পারলে তো আপনারা তো রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে তো আমি আগাতে পারছি না, বুঝলা? আচ্ছা, প্রশ্ন করতেছিলেন, কি প্রশ্ন করতেছিলেন বলেন? স্যার উত্তর পেয়ে গেছি স্যার। স্যার ওইটা তো সলভ হয়ে গেছে স্যার। স্যার আপনি প্লিজ কন্টিনিউ করেন স্যার। কন্টিনিউ স্যার। আচ্ছা, আমরা আবার আপিল এখতিয়ার বিষয়ে আবার সিভিল কোর্টস অ্যাক্টে ফেরত যাই। সিভিল কোর্টস অ্যাক্টের 20 এবং 21 নম্বর ধারায়, 20 এবং 21 নম্বর ধারায় ফেরত যাই। 21 নম্বর ধারায়, 20 নম্বর ধারায় বলা হয়েছে যে জেলা জজ এবং বা অতিরিক্ত জেলা জজের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। তাহলে জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। 20 নম্বর ধারায় বলা আছে। 21 নম্বর ধারায় বলা হয়েছে এই যে যুগ্ম জেলা জজ এর মামলা যদি তার আদেশ বা ডিক্রি দেয় এমন একটা মামলায় যেটার মূল্যমান 5 কোটি টাকার নিচে, অর্থাৎ যুগ্ম জেলা জজের, আমরা জানি যে জেলা জজের আর্থিক এখতিয়ার অসীম, 25 লক্ষ 1 টাকা থেকে শুরু করে অসীম পর্যন্ত আছে। তো এখানে 21 ধারায় বলছে যদি যুগ্ম জেলা জজ এর এমন মামলার আদেশ বা ডিক্রি দেয় যেখানে মামলার মূল্যমান 5 কোটি টাকার নিচে, তবে সেটা জেলা জজ এর আদালতে এটার বিরুদ্ধে আপিল করা যাবে। আর যদি যুগ্ম জেলা জজ 5 কোটি টাকার উপরে কোনো মামলার আদেশ বা সিদ্ধান্ত দিয়ে থাকে তবে সেটার বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। তাহলে জেলা জজ আপিল শুনতে পারে 5 কোটি টাকার নিচে, আর 5 কোটি টাকার উপরে হলে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। সংক্ষেপে এটাই। আচ্ছা স্যার জি। তার মানে হচ্ছে যদি মানে যুগ্ম জেলা জজের ক্ষমতা তো অসীম, সে যতই মামলা মানে যত টাকার মামলাই সে রিসিভ করুক, বাট তার হ্যাঁ, যে রায়ের বিরুদ্ধে আমরা আপিল করতে পারবো 5 কোটি পর্যন্ত হচ্ছে আপিল করতে পারবো জেলা জজে, আর 5 কোটির উপরে হলে ওইটা হাইকোর্ট বিভাগে। হ্যাঁ, রাইট। এটাই আর কি। এরপর গুরুত্বপূর্ণ যেটা টেরিটোরিয়াল জুরিডিকশন বা আঞ্চলিক এখতিয়ার, এই বিষয়ে আলোচনা করা যায়।
এই যে এত আমরা চারটা এখতিয়ার পড়ে নিছি, এরপর লাস্ট এখতিয়ার হচ্ছে আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন। স্যার যে এখানে কি একটু কথা বলবো স্যার? বলেন। স্যার যদি সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ কোনো রায় দেয়, ওইটার আপিল স্যার কোথায় করব? ওটার আপিল জেলা আদালতে, জেলা জজ আদালতে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওইটার সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ এই তিনজনের। সহকারী জজ, সিনিয়র সহকারী জজের তো সবগুলোই যাবে জেলা জজ এর কাছে, কিন্তু যুগ্ম জেলা জজের যেগুলো মূল্য 5 কোটির কম সেগুলো যাবে জেলা জজের কাছে। আর যুগ্ম জেলা জজের যেগুলো 5 কোটির উপরে সেগুলো হাইকোর্ট বিভাগে আপিল হবে। আর জেলা জজ, অতিরিক্ত জেলা জজ মানে অতিরিক্ত জেলা জজকে জেলা জজ সকল মর্যাদা থাকে আর কি, জন্য জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের কোনো আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে বিরুদ্ধে আপিল বা রিভিশন করা যাবে। কারণ জেলা জজ বলতে অতিরিক্ত জেলা জজকেও বোঝায়। দুজনের এখতিয়ার সমান থাকে। আচ্ছা, যাই হোক, এরপর আমরা চলে আসি কোথায়, যে আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার মানে হচ্ছে, এখন একটা জেলায় অনেকগুলো উপজেলা থাকে, প্রত্যেকটা উপজেলার জন্য একটা কোর্ট নির্ধারিত হয়ে থাকে, সুনির্দিষ্ট করে দেওয়া হয়। তো এই জন্য এখানে এখন মনে করেন যে এই ঢাকার এক একটা উপজেলা, মনে করেন যে ওই সাভার আছে, তারপরে হচ্ছে কি কেরানীগঞ্জ, ধামরাই। এখন কেরানীগঞ্জের যে মামলা, উপজেলার যে মামলা, সেটা আমি ধামরাইয়ে বা ঢাকা সদরে দায়ের করতে পারবো না। তো যে যে কোর্টের মামলা নির্ধারিত ভাগ করা থাকে যে আদালতের, সে আদালতে সে অঞ্চলের সেই এলাকার মধ্যে মামলা দায়ের করতে পারবো। মামলা দায়ের করার পর জেলা জজের এখতিয়ার আছে, তিনি চাইলে যে কোনো কোর্টে মামলা বদলি করে দিতে পারেন। তো প্রাথমিকভাবে মামলা দায়ের হবে সেই নির্দিষ্ট আঞ্চলিক এখতিয়ারের মধ্যে, অর্থাৎ যেগুলো সাভারের এলাকার যা মামলা সেটা ওখানেই করতে হবে, যেগুলো কেরানীগঞ্জের ওই নির্দিষ্ট এলাকায় করতে হবে, যেটা যে এলাকার সেই এলাকার কোর্টে মামলা দায়ের করতে হবে। আচ্ছা, এ বিষয়ে আপনাদের দেওয়ানি কার্যবিধি আইনের 15 থেকে 20 ধারা এ বিষয়ে আলোচনা করেছে। 15 থেকে 20 ধারা এই আঞ্চলিক এখতিয়ার বিষয়ে আলোচনা করেছে। আমি আবার বলছি, 15 থেকে 20 ধারা আপনাদের দেওয়ানি কার্যবিধি আইনের। আচ্ছা, 15 নম্বর ধারা যদি খেয়াল করি, তাহলে এখানে পাবো কি, যে এভরি suit shall be instituted in the court of the lowest grade competent to try it। এখানে বলা হয়েছে যে বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে। বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে প্রত্যেকটা মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে এখানে বলছে কি, যে বিচার করার এখতিয়ার থাকতে হবে যে কোর্টের, এবং কোর্টের মধ্যে সর্বনিম্ন আদালতে, অর্থাৎ এই যে বললাম, আমার মূল্যমান যদি হয় কত, 26 লক্ষ টাকা, তাহলে এই ক্ষেত্রে আমার বিচার করার এখতিয়ার সম্পন্ন আদালত হচ্ছে কি, সিনিয়র সহকারী জজ আদালত। এখানে, সরি আমি কি বললাম, আমার মোকদ্দমার মূল্যমান যদি হয়ে থাকে হবে স্যার এটা। আপনার কি, হ্যাঁ হ্যাঁ, তেইশ 26 লক্ষ লাখের টাকা হয়, স্যার। হ্যাঁ 23 লক্ষ হয়, তখন সিনিয়র সহকারী জজ আদালতের মামলা দায়ের করতে পারবো। আর 26 লক্ষ হলে যুগ্ম জেলা জজ কোর্টে দায়ের করতে পারবো। এখানে বলে দিচ্ছে যে বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে প্রত্যেকটা মোকদ্দমা দায়ের করতে হবে। প্রথমে আগে সবচেয়ে নিচের যে আদালত, এখন আমার মোকদ্দমার মূল্যমান হলো 40 লাখ টাকা, এটার জন্য আমি, এখন আপনি বলবেন যে সহকারী জজ আদালত হলো সর্বনিম্ন আদালত, এখানে মামলা দায়ের করবো না। এটা সহকারী জজ আদালত সর্বনিম্ন আদালত, ঠিক আছে, কিন্তু এটা বিচার করার এখতিয়ার সম্পন্ন না। যেন এখানে দুইটা শব্দ ব্যবহার করছে, বিচার করার এখতিয়ার সম্পন্ন, দুই হচ্ছে সর্বনিম্ন আদালত। সহকারী আপনার মোকদ্দমার মূল্যমান যদি 40 লক্ষ টাকা হয়, এক্ষেত্রে আপনি যদি মনে করে বলেন যে এই ধারায় তো বলা হয়েছে যে সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে, তো সর্বনিম্ন আদালত তো সরকারি জজ আদালত, কিন্তু আপনার মোকদ্দমার মূল্যমান যদি 40 লক্ষ হয়, এই মামলার জন্য হ্যাঁ, সরকারি আদালত সর্বনিম্ন আদালত, কিন্তু 40 লক্ষ মূল্যমানের মোকদ্দমা বিচার করার জন্য সহকারী জজ আদালত বিচার করার এখতিয়ার সম্পন্ন আদালত না। এই 40 লক্ষ টাকার বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত হচ্ছে যুগ্ম জেলা জজ।
আদালত। এই জন্য এখানে এই মোকদ্দমার মূল্যমান অনুযায়ী আসলে আপনার মামলার যে দায়ের করার ফোরাম বা মোকাম এটা চেঞ্জ হবে। যাই হোক, তাহলে মোটামুটি 15 নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এটা বলছে যে কোন দেওয়ানি মামলা কোথায় দায়ের হবে। এরপর 16 থেকে, আমরা যদি 16 থেকে 18 সংক্ষেপে দেখি, এখানে কি বলা হয়েছে, 16 থেকে 18 বিষয়ে কি আলোচনা করা হয়েছে। 16 থেকে 18 নম্বর ধারায় স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে তা উল্লেখ করা হয়েছে। স্থাবর সম্পত্তি অর্থাৎ আপনার জমি জমা। ও স্থাবর বলতে ইমুভেবল প্রপার্টি অর্থাৎ জমি জমাকে বোঝায়, যেগুলো স্থাবর অর্থাৎ আহ মুভ স্থির থাকে, মুভ করা যায় না। জমি তো মুভ করতে পারি না আমরা, জমি যে জায়গায় থাকে সে জায়গায় থাকে। এই জন্য 16 থেকে 18 নম্বর ধারা স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করা হয়েছে, যে স্থাবর সম্পত্তি কোথায় দায়ের করতে হবে। তারপর 19 নম্বর ধারায় বলা হয়েছে যে ক্ষতিপূরণ সংক্রান্ত মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে, 19 নম্বর ধারায়। এরপরে এই যে 15 থেকে 19 আমরা দেখলাম, এই 15 থেকে 19 নম্বর ধারা যে সকল ক্ষেত্রে প্রযোজ্য না, সে সকল ক্ষেত্রে মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে সেটা 20 ধারায় বলা হয়েছে। 15 থেকে 19 ধারা প্রযোজ্য হচ্ছে না, সেক্ষেত্রে ওই মামলা কোথায় দায়ের করতে হবে সেটা 20 ধারায় বলা হয়েছে। আর 21 নম্বর ধারায় তার এখতিয়ারের আপত্তি বিষয়ে বলা হয়েছে। এখতিয়ারের আপত্তি বিষয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 15 থেকে 21 নম্বর ধারা এই আঞ্চলিক এখতিয়ার বিষয়ে মোটামুটি আলোচনা পাবো। এখন আমরা সংক্ষেপে যদি যাই ভিতরে 16 নম্বর ধারায় যদি যাই, 16 নম্বর ধারা কি বলছে। স্থাবর সম্পত্তি যেটা, জি যে আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত, সে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ আমার যে বিরোধীয় জমি যে এলাকার মধ্যে পড়ে গেছে, সেই এলাকার স্থানীয় আদালতের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে এটা তো খুবই সহজ। 16 নম্বর, যে আদালতের মূল জমি আমার যে সম্পত্তি সেটা যে আদালতের স্থানীয় সীমার মধ্যে পড়ে গেছে, সেই আদালতেই কি করতে হবে, মামলা দায়ের করতে হবে, শেষ। এরপরে 17 নম্বর ধারায় কি বলছে, যদি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারাধীন মানে ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে বিরোধীয় সম্পত্তি যদি অবস্থিত হয়, তাহলে মোকদ্দমা যে কোনো একটা আদালতে দায়ের করা যাবে। মনে করেন একটা জমি 2টা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে গেছে। 16 নম্বর বলছিল যে একটা আদালতের এখতিয়ারের মধ্যে আছে, ওখানে দায়ের করতে হবে। 17 নম্বর বলছে যে 2টা আদালতের এখতিয়ারে পড়ে গেছে, তখন কি হবে, ওখানে বলছে যে কোনো আদালতে আপনি মোকদ্দমাটা দায়ের করতে পারবেন। মোট জমি হচ্ছে মনে করেন 20 শতক, এর মধ্যে কি 8 শতক পড়ে গেছে একটা একটা আদালতের এখতিয়ারের মধ্যে, আর বাকি 12 শতক পড়ে গেছে আর একটা এখতিয়ারের মধ্যে। এখানে বলছে আপনি যে কোনো দুইটা দুইটা যে আদালতের এখতিয়ারে চলে গেছে জমিটা, আপনি যে কোনো একটা আদালতে মামলা দায়ের করতে পারবেন। 18 নম্বর, 18 নম্বর ধারা বলছে যে এই আদালতের আঞ্চলিক এখতিয়ার যদি অনিশ্চিত হয়। 18 নম্বর ধারা বলছে কি, এখন বোঝা যাচ্ছে না যে আসলে মানে অনিশ্চিত এটা, যে আহ, এই যে কোন বিরোধী সম্পত্তি কোন আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত। যখন আদালতের আঞ্চলিক সীমানা অনিশ্চিত, বোঝা যাচ্ছে না আসলে যে আদালতের আঞ্চলিক সীমার মধ্যে কোন আদালতের আঞ্চলিক সীমার মধ্যে মোকদ্দমার বিরোধী বিষয়টা পড়ে গেছে, সম্পত্তির জমিটা পড়ে গেছে, সেটা অনিশ্চিত, নির্ধারণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে এই যে কোনো আদালত, অর্থাৎ ওই যে মনে করেন একটা জমি, যে কনফিউশন তৈরি হয়েছে যে আসলে কোন আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে গেছে, তাহলে যে আশেপাশের যে কনফিউশন তৈরি হয়েছে যে না এ আদালতে, না বি আদালতে, না সি আদালতে এর ইখতিয়ারের মধ্যে পড়ছে, তো এ বি সি যে কোনো আদালতের আদালতে মোকদ্দমাটা দায়ের করা যাবে। তাহলে এখন প্রশ্ন হলো 17 এবং 18-র মধ্যে পার্থক্য কি। এই যে এখন আমি বললাম 17 নম্বর ধারা এবং 18 নম্বর ধারা দেখলাম, এই 17 নম্বর ধারা এবং 18 নম্বর ধারার মধ্যে কি পার্থক্য আছে। 17 নম্বর ধারা বলেছিল কি, যেখানে বিরোধীয় যে সম্পত্তিটা সেটা ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে পড়েছে, কিন্তু এই ক্ষেত্রে আদালতের এখতিয়ার নিশ্চিত, যে হ্যাঁ এই আদালতের এখতিয়ার আছে, নিশ্চিত আছি যে হ্যাঁ কিছু জমি পড়েছে এ নাম্বার আদালতে, কিছু জমি পড়েছে বি নাম্বার আদালতের এখতিয়ারে।
নিশ্চিতভাবে যে মিসেস হায়াত দুইটা আদালতের ইখতিয়ারে পড়েছে, সেক্ষেত্রে এটা হলো 17 নম্বর। 18 নম্বর হলো আমি এখানে নিশ্চিত করতে পারছি না আসলে কোন আদালতের ইখতিয়ারের মধ্যে এটা পড়ে গেছে, এটা অনিশ্চিত। তাহলে 17 এবং 18-র মধ্যে পার্থক্য হলো 17 হলো নিশ্চিত, একাধিক আদালতের ইখতিয়ার, আর 18 নম্বর হলো অনিশ্চিত, একাধিক আদালতের ইখতিয়ার। এটাই সামান্যটুকু পার্থক্য, নিশ্চিত এবং অনিশ্চিতের পার্থক্য আছে। যাই হোক, তাহলে মোটামুটি আমরা এটা, আপনাদের বিগত বছরের প্রশ্ন আসছে এখান থেকে, বেশ কয়েকটা প্রশ্ন আসছে। এটা গুরুত্বপূর্ণ ধারাগুলো 15 থেকে 18 এখন পর্যন্ত যেগুলো পড়লাম খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবেন। এরপর 19 নম্বর ধারা। 19 নম্বর ধারা হচ্ছে ক্ষতিপূরণ, কম্পেনসেশন আর কি, ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা দায়ের। অস্থাবর মানে জমি বাদে অন্য যেগুলো সম্পত্তি মুভ করা যায়, যে সকল সম্পত্তি মুভ করা যায়, এক স্থান থেকে আরেক স্থানে ক্যারি করা যায়, যেমন মোবাইল ফোন, ফ্রিজ, তারপরে আপনার কি বলা যায়, আর যে ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি, মানে যেগুলো মুভ করা যায়, গহনা, সেগুলো ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পর্কিত মামলা দায়ের 19 নম্বর ধারায় বলা হয়েছে। এখানে বলছে কোনো ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারের সীমার মধ্যে ক্ষতি সাধন করা হলে বিবাদী অপর আদালতের এখতিয়ারের সীমার রেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে, লাভজনক কাজ করলে বাদী দুই আদালতের যে কোনো একটিতে মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ এই যে অস্থাবর সম্পত্তি যে আপনার ক্ষতি হয়েছে, মনে করেন আপনার মোবাইল ফোনের যে ক্ষতি করেছে, আপনি ক্ষতিপূরণ তো মামলা করতে পারেন। আপনি কোথায় করতে পারেন? এখানে বলা হয়েছে যে যে আদালতের এখতিয়ারের মধ্যে আপনার ক্ষতিটা হয়েছে সে আদালতে, অথবা বিবাদী যে আদালতের এখতিয়ারের মাধ্যমে বসবাস করে বা ব্যবসা করে বা লাভজনক কাজ করে। তাহলে এই দুইটা আদালতের যে কোনো একটা আদালতে করতে পারবেন। এক হচ্ছে কি, যে আদালতের সীমার মধ্যে, এখতিয়ারের মধ্যে ওই আপনার অস্থাবর সম্পত্তির ক্ষতি সাধিত হয়েছে, সেই আদালতের মধ্যে করতে পারেন, অথবা বিবাদী যে আদালতের এখতিয়ারের মধ্যে বসবাস করে বা আহ, ব্যবসা করে বা লাভজনক কাজ করে সেই এখতিয়ারের মধ্যে আপনি মামলা দায়ের করতে পারবেন। এরপর 20। 20 বলতেছে এই যে এতগুলো যে আলোচনা হলো, 16 থেকে 19 যে আলোচনা হলো, 16 নম্বর বলছিল যেখানে বিরোধী সম্পত্তি অবস্থিত এই সেই এখতিয়ারাধীন আদালতে মামলা করতে হবে, 16 বলেছিল। 17 বলছিল যে একাধিক তুমি যদি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে থাকে তাহলে আপনি যে কোনো কোর্টে মামলা দায়ের করতে পারবেন। 3 নম্বর 17 বললো। 18 নম্বর ধারা বললো কি, যে আপনার বিরোধী সম্পত্তি একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত কিন্তু আপনার এখতিয়ারটা অনিশ্চিত, সেক্ষেত্রে যে কোনো আদালতে মামলা দায়ের করা যাবে আর কি। 19 বলল যে ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলার বিষয়। 20 নম্বর ধারা বলছে যে এই যে 16 থেকে 19 যে আলোচনা করা হয়েছে, এই কোনোটার মধ্যে পড়ছে না এমন একটা বিষয়, 16 থেকে 19-এর বিধানগুলো প্রযোজ্য হচ্ছে না এমন একটা বিষয় দেখা গেছে। সেক্ষেত্রে কি যেমন করতে স্যার হবে? পদ পদবি। আমি শেষ করি, তারপরে বলেন। যে সকল মামলার যে 16 থেকে 19 নম্বর ধারা প্রযোজ্য হচ্ছে না এমন একটা বিষয় উঠে আসছে, সেক্ষেত্রে কি বলা হয়েছে, সে সকল অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে বিবাদী যেখানে বসবাস করে বা যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব ঘটেছে সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ কি, যে যেখানে এই 16 থেকে 19 নম্বর বিধানাবলী প্রযোজ্য হচ্ছে না সেক্ষেত্রে কি করতে হবে, বিবাদী যেখানে বসবাস করে বা যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব ঘটেছে সেখানে এটা মোকদ্দমাটা দায়ের করতে হবে। উদাহরণ হিসেবে এখানে আপনাদের এখানে উদাহরণ দেওয়া আছে, ইলাস্ট্রেশন বা উদাহরণ দেওয়া আছে। মানে কি বলছে, মনে করেন যে মিস্টার এ হচ্ছে একজন ঢাকার ব্যবসায়ী, আর মিস্টার বি সে চট্টগ্রামে ব্যবসা করে। তো মিস্টার বি কি করেছে, ঢাকাতে তার এজেন্টের মাধ্যমে মিস্টার এর পণ্য কিনেছে এবং একে অনুরোধ করেছে বাংলাদেশ বিমানে ডেলিভারি করতে।
তাহলে বি চট্টগ্রামে ব্যবসা করে, কিন্তু কি করেছে বি, তার ঢাকায় তার একটা এজেন্টের মাধ্যমে এ এর যে পণ্য, যে যে ঢাকার ব্যবসায়ী মিস্টার এ, তার সে পণ্যটা কিনেছে এবং বলেছে, ওকে অনুরোধ করছে যে বাংলাদেশ বিমানে এটা উঠিয়ে দিতে, ডেলিভারি করতে। এ সে অনুযায়ী তাকে ডেলিভারি করে দিয়েছে। এখন যদি বি এ কে টাকা না দেয়, তাহলে এ কোথায় মামলা করতে পারে? যদি বি এ কে টাকা না দেয়, তাহলে এ কোথায় মামলা করবে? এখানে এই জন্য বলা হলো কি, কোথায় মামলা করতে পারবে? এ করতে পারবে কোথায়? বি যেখানে বসবাস করে বা ব্যবসা করে, বি কোথায় বসবাস করে ব্যবসা করে? চট্টগ্রামে, সেখানে করতে পারে। অথবা এই মামলার কারণ উদ্ভব ঘটেছে, অর্থাৎ সে টাকা দেয়নি বা দিতে পারেনি, তার মামলার কারণ উদ্ভব ঘটেছে কোথায়? ঢাকাতে। এখানেই তো তাকে সম্পত্তিটা, তাকে তার মালামালটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং এই এই এখান থেকেই তো তার লেনদেন হয়েছে আর কি, ঢাকাতে হয়েছে। এই জন্য সে ঢাকাতে বা ঢাকায় থাকা অবস্থায় সে ঢাকাতেই দেখা গেল যে কথা বলে সে অস্বীকার করেছে টাকা দিতে, মানে ফোনে হোক বা অন্য কোনো ভাবে হোক, এজেন্টের মাধ্যমে হোক। তাহলে এই দুই জায়গাতেই মামলা দায়ের করা যাবে, এক হচ্ছে যেখানে মোকদ্দমার কারণ উদ্ভব ঘটেছে সেখানে, আর দ্বিতীয় হচ্ছে বিবাদী যেখানে বসবাস করে সেখানে। এই দুইটা জায়গায় যে কোনো এক জায়গায় মামলা দায়ের করা যাবে। আচ্ছা, এই তো তারপর আমরা চলে যাই 21 নম্বর ধারা। এখানে বলছে কি, এখন অবজেকশন টু জুরিডিকশন, এখন এখতিয়ার নিয়ে আপত্তি আছে। মনে করেন যে আদালতে প্রথম মোকদ্দমা দায়ের করা হয়, সে আদালতে প্রথম সম্ভাব্য সুযোগ এবং বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে আদালতের এখতিয়ার সম্পর্কে কোনো আপত্তি উত্থাপন করতে হবে। যে আদালতে প্রথম মোকদ্দমা দায়ের হয়, সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে, একটা মোকদ্দমার দায়েরের পর থেকে অনেকগুলো ধাপ হয়, রায় পর্যন্ত যেতে অনেকগুলো ধাপ হয়, তার মধ্যে একটা ধাপ হলো বিচার্য বিষয় নির্ধারণ বা ফ্রেমিং অফ ইস্যুজ। এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে বোঝা যায় যে তার মধ্যে কোন কোন জায়গায় বিরোধ আছে। তো এটা বলছে কি, যে আমার এখতিয়ার নিয়ে আপত্তি আছে, যে এমন একটা জায়গায় বাদী মামলা করেছে এ কোর্টে, বিবাদী এসে বলছে না, এ কোর্টের এখানে এখতিয়ার নাই, আসলে এটা মামলা দায়ের হবে বি কোর্টে। তো এটাই বলছে, যদি এরকম কোনো বিরোধ দেখা যায় এখতিয়ার নিয়ে, সেক্ষেত্রে এটা কোথায় করতে হবে? যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে সেই আদালতে প্রথম সম্ভাব্য সুযোগে, অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, প্রথম সম্ভাব্য সুযোগে এটা আপত্তি উত্থাপন করতে হবে। সে আদালত, কারণ এই মামলা তো পরে আপিল হতে পারে, রিভিশন হতে পারে। এই জন্য বলছে, প্রথম যে আদালতে মামলা দায়ের হয় সে আদালতে প্রথম সুযোগে এটা আপত্তি উত্থাপন করতে হবে, অ্যাট দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি। আর কি, বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা তার পূর্বে। আর হচ্ছে ইস্যু ফ্রেম হওয়ার সময় অথবা তার পূর্বে এই বিষয়ে আপত্তি উত্থাপন করতে হবে। যদি এই আপত্তি উত্থাপন করা না হয়, বিবাদী যদি এই আপত্তি উত্থাপন না করে যে হ্যাঁ আসলে ভুল আদালতে মামলা দায়ের হয়েছে বা আদালতের এখতিয়ার নাই, সেক্ষেত্রে যদি এই আপত্তি উত্থাপন না করে এবং এর মাধ্যমে যদি ন্যায় বিচার যদি ব্যাহত না হয়, তাহলে দুইটা বিষয়, যদি বিবাদী এই আপত্তি উত্থাপন না করে এবং এই আপত্তি না উত্থাপন করার কারণে যদি ন্যায় বিচার যদি ব্যাহত না হয়, সেক্ষেত্রে আর কোনো আপিল আদালত বা রিভিশন আদালত এই মামলা দায়েরের স্থান সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবে না। তবে যদি ন্যায় বিচার ব্যাহত হয় এবং ন্যায় বিচারের স্বার্থে আপিল বা রিভিশন আদালত এই এই আদালত কি করতে পারবে, তা আপত্তি গ্রহণ করতে পারবে। মূল কথা হলো যে এখতিয়ার সম্পর্কে সমস্যা হলে, আপত্তি থাকলে এটা আদি আদালতে, মূল আদালতে এটা আপত্তি উত্থাপন করতে হবে। কেউ যদি এটা আপিল বা রিভিশন আদালতে করে, এই আপত্তি উত্থাপন করে, তা আপিল বা রিভিশন আদালত আদালত সেটা আপত্তি গ্রহণ করবে না। তবে যদি দেখে যে আপিল আদালত বা রিভিশন আদালত যদি দেখে এই এখতিয়ার ভুলের কারণে কি হয়েছে, ন্যায় বিচার ব্যাহত হয়েছে, সেক্ষেত্রে আর কি তখন আপিল বা রিভিশন আদালত এই আপত্তিটা গ্রহণ করতে পারে। তো এই হলো মোটামুটি আঞ্চলিক এখতিয়ার 15 থেকে 21 নম্বর ধারা। এই ধারা যে পড়লাম 15 থেকে 21, এর মধ্যে কারো কোনো আপত্তি তো না, কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনারা বলেন শুনি।
নাই স্যার। কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি। মনে করেন মনে করেন মিস্টার এ চট্টগ্রামে বাস করে। এ চট্টগ্রামে বাস করে। ঢাকাতে এসে এ কি করেছে? বি এর বিরুদ্ধে একটা মানহানিকর বক্তব্য দিয়েছে। এখন বি এর বিরুদ্ধে কোথায় মোকদ্দমা করতে পারবে? আমি আবার বলি। স্যার ঢাকা এ, এবং চট্টগ্রাম। হ্যাঁ, ঠিক আছে এ স্যার, ঢাকা এবং চট্টগ্রামে, চট্টগ্রাম। যেখানে আছে দুই জায়গায় হ্যাঁ, করতে পারে। প্রথম হচ্ছে কি, তাহলে এখানে বাদী হলো কে? বাদী হলো বি, আর এ বিবাদী হলো এ। ওই এখন একটু ঘটনাটা ঘটেছে কোথায়? ঢাকাতে। তাহলে কজ অফ অ্যাকশন বা মামলা করার কারণ উৎপত্তি ঘটেছে ঢাকাতে। তো আমরা জানি জি স্যার। যেখানে মামলা করার কারণ উদ্ভব ঘটে সেখানে মামলা দায়ের করা যায়। তো মামলা করার কারণ ঘটে যেহেতু ঢাকাতে, তাহলে ঢাকাতে করা যাবে। আর দুই হলো কি, যে বিবাদী যেখানে বসবাস করে, এখানে বিবাদী হলো এ, বিবাদী যেহেতু চট্টগ্রামে বসবাস করে, তাহলে চট্টগ্রামেও মামলা দায়ের করা মামলা যাবে। করা তাহলে যাবে। বিবাদী যেখানে বসবাস করে বা লাভজনক ব্যবসা করে সেখানে, অথবা যেখানে মামলার কারণ উদ্ভব ঘটেছে, এই দুই জায়গার যে কোনো একটাতে মামলা দায়ের করা যায়। আচ্ছা, যাই হোক, মোটামুটি তাহলে এটা ছিল আমাদের আলোচনা আজকে। আহ আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ে নেই, যেহেতু সময় আছে। 10 নম্বর ধারা এবং 11 নম্বর ধারা, আমরা 9 ধারা পড়লাম আজকে। 9 ধারা পড়লাম, 9-এর পরে পড়লাম 15 থেকে 21। এখন পড়বো আমরা খুবই গুরুত্বপূর্ণ ধারা, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 10 এবং 11। 10 নম্বর ধারা বলছে কি, স্টে অফ সুট, মানে দেওয়ানি মোকদ্দমা যেটা, সেটা স্টে, স্থগিতকরণ। তাহলে 9 নম্বর ধারা, 10 নম্বর ধারা আলোচনা করছে দেওয়ানি মোকদ্দমা স্থগিতকরণ বিষয়ে। তো 9 ধারা যদি আমরা বিশ্লেষণ করি, সরি, 9 ধারা বাবার মুখে আসতেছে, 10 ধারা, আসলে 10 ধারা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি কি বিষয়গুলো খেয়াল পাবো, লক্ষ্য করতে পারবো। ওটা বলার আগে আমরা বলে দিই, মনে করেন যে একই বিষয় নিয়ে মিস্টার এ মিস্টার বি এর বিরুদ্ধে একই জমি, নালিশি জমি নিয়ে মিস্টার এ মিস্টার বি এর বিরুদ্ধে মামলা করেছে একটা কোর্টে। মনে করেন যে আহ, কি বলা যায়, যে সম্পত্তি, একই জমি, একই পক্ষ মামলা করেছে, এ বি এর বিরুদ্ধে মামলা করেছে। আবার একই জমি নিয়ে সে আরেকটা মামলা করেছে আর কি। একটা তো আগে করেছিল, আর পরে আবার একটা মামলা করেছে। তো এখানে এ বলতিছে যে কি, তাহলে দুইটা মামলা কি একসাথে চলবে? এখানে 10 নম্বর ধারা বলছে যদি পক্ষ একই হয়, মামলার যে বিরোধীয় যে বিষয় সেটা যদি একই হয়, এবং মামলার যে মূল বিচার্য বিষয় কি, সেটাও যদি মূলত একই হয়, সেক্ষেত্রে যে মামলা পরে দায়ের হয়েছে, এই পরে দায়েরকৃত মামলাটা কি হবে? স্থগিত থাকবে। কারণ জি যদি স্যার। পরে দুটো মামলা যদি একসাথে চলতে থাকে, তাহলে কি এখানে বিপরীতধর্মী রায় হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু বিরোধী বিষয় একই, মূলত একই বা পক্ষ একই, সেক্ষেত্রে তো দুইটা একই জমি নিয়ে দুইটা মামলা চলার কোনো কারণ নাই। এই জন্য বলেছে যে পরবর্তীতে দায়েরকৃত মামলা এখানে স্থগিত থাকবে, পূর্ববর্তী দায়েরকৃত মামলা চলমান থাকবে। তাহলে আমরা 10 নম্বর ধারা যদি বিশ্লেষণ করি, এখানে কি দেখতে পাবো? খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মাথায় রাখেন। সেটা হলো কি, এই 10 নম্বর ধারার ক্ষেত্রে অবশ্যই দুইটা মোকদ্দমা থাকতে হবে। দেয়ার উইল বি টু সুটস, দুইটা মোকদ্দমা থাকতে হবে। একটা হলো পূর্বে দায়েরকৃত, একটা হলো পরে দায়েরকৃত। দুই হলো, এই দুই মামলারই বিচার্য বিষয় মূলত প্রত্যক্ষভাবে এবং মৌলিকভাবে একই হতে হবে। মনে করেন একটা মামলার বিচার্য বিষয় হলো কি, আপনার সত্য ঘোষণার মোকদ্দমা, সত্য ঘোষণা, ডিক্লারেশন অফ টাইটেল। আর একটা মামলার বিরোধী, একটা মামলার বিচার্য বিষয় কি, চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তো এই দুইটা যদি একই জমি, একই পক্ষ, কিন্তু এই দুই মামলার কিন্তু বিচার্য বিষয় এক হবে না। কারণ সত্য ঘোষণার মামলার ক্ষেত্রে কোর্ট একটা বিষয় খেয়াল করবে,
আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোর্ট আরেকটা বিষয় বিবেচনা করবে। তো দুইটা বিষয় বিচার্য বিষয় যেহেতু মৌলিকভাবে একই না, সেক্ষেত্রে এই মামলাটা চলবে, দুইটা মামলায় চলবে, কারণ এক্ষেত্রে বিচার্য বিষয় কি দুটা মূলত আলাদা, একই না। তো এখানে বলছে প্রথম শর্ত যে ঠিক আছে যে দুইজন পক্ষ হতে হবে, দুটা মামলা হতে হবে, একটা আগে দায়েরকৃত একটা পরে দায়েরকৃত। পরে বলছে 2 নম্বর বিষয় বলছে কি তাদের বিচার্য বিষয় প্রত্যক্ষভাবে মৌলিকভাবে একই হতে হবে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে মূলত দেখা হয় যে তার নিরঙ্কুশ দখল আছে কিনা। সত্যের বিষয়টা এখানে মুখ্য না, যে তার সত্য আছে কিনা এটা মুখ্য না, কিন্তু তার নিরঙ্কুশ দখল আছে কিনা এটা মূলত দেখা হয়। কিন্তু সত্য ঘোষণার ক্ষেত্রে দেখতে হয় তার সত্য আছে কিনা মূলত, দখলটা গৌণ এখানে, মূল হলো তার সত্য। অপরদিকে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে এখানে দখলটা হলো মুখ্য, আর তার সত্য হলো গৌণ। তো এই যে দুইটা বিচার্য বিষয় একেবারে ভিন্ন। এই জন্য একই জমি একই পক্ষদের মধ্যে যদি এরকম মামলা থাকে যার বিচার্য বিষয় আলাদা, সেক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। তাহলে 10 নম্বর ধারা প্রযোজ্য করার ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে, বিচার্য বিষয় মৌলিকভাবে প্রত্যক্ষভাবে একই হতে হবে। 3 নম্বর হলো কি, পক্ষগণ একই হতে হবে বা তাদের একই প্রতিনিধি হতে হবে বা তার ওয়ারিশরা, অর্থাৎ যদি এক্ষেত্রে দেখা গেল তার বাবা আছে, তো অন্য মামলায় তার সে ছেলে থাকতে পারে, তাহলে বললো পক্ষরা একই হতে হবে, একই একই বলতে হয় তার আইনগত প্রতিনিধি বা তার ওয়ারিশ বা অন্য কারো থাকতে পারে। 4 নম্বর হলো কি, এর পূর্ববর্তী মোকদ্দমাটা অবশ্যই কি হতে হবে, বিচারাধীন হতে হবে। দেখা গেল ওই মামলাটা খারিজ হয়ে গেছে বা রায় হয়ে গেছে এমনটা না, এটাকে অবশ্যই বিচারাধীন হতে হবে, সে মামলাটাকে অবশ্যই বিচারাধীন হতে হবে। 5 নম্বর হচ্ছে কি, যে যে কোর্টে মামলাটা দায়ের করা হয়েছে সেই কোর্টের কি হতে হবে, এখতিয়ার হতে হবে। দুই কোর্টেরই কি হতে হবে, এখতিয়ার হতে হবে। পূর্ববর্তী মোকদ্দমাটা যে আদালতে দায়ের করা হয়েছে সে আদালতের দাবিকৃত প্রতিকার দেওয়ার এখতিয়ার হতে হবে। মানে যে জিনিসটা চাওয়া হয়েছে সেই জিনিসটা চাওয়ার বা মামলা দায়ের করার মানে গ্রহণ করার এখতিয়ার হতে হবে দুই কোর্টেরই আর কি। এখতিয়ার থাকতে হবে অবশ্যই, জুরিডিকশন যেটা আমরা পড়লাম এটা অবশ্যই থাকতে হবে। আর কি, উভয় পক্ষ উভয় পক্ষগণ উভয় মামলার উভয় পক্ষগণ আন্ডার দ্য সেম টাইটেল দায়ের করেছে, অর্থাৎ একই সত্ত্বের অধীনে মামলা দায়ের করেছে। একই সত্য, অর্থাৎ উভয় মামলাটা একই সত্ত্বের অধীনে, অর্থাৎ ও এখানে দায়ের করেছে কি হিসেবে, ওয়ারিশ হিসেবে মামলা, ওয়ারিশ হিসেবে দাবি করে সত্য ঘোষণা চেয়েছে। ওটাতেও সে ওয়ারিশ হিসেবে দাবি করে সে চিরস্থায়ী নিষেধাজ্ঞার দাবি করেছে। ওয়ারিশ হিসেবে দুইটা দেখেন একই সত্ত্বের অধীনে, আন্ডার দ্য সেম টাইটেল। একটাতে যদি সে দাবি করে থাকে ওয়ারিশ হিসেবে, আর একটাতে সে ক্রেতা হিসেবে করে থাকে, তাহলে হবে না। আন্ডার দ্য সেম টাইটেল হতে হবে, একই সত্ত্বের অধীনে হতে হবে। যদি এরকম হয় তাহলে আমরা কয়টা উপাদান পেলাম, মূলত 6টা পেলাম। এক হচ্ছে, আবার আমি আবার বলতেছি, দুইটা মামলা থাকতে হবে, একটা পূর্বে দায়েরকৃত একটা পরবর্তীতে দায়েরকৃত। 2 হচ্ছে এই দুই মামলারই বিচার্য বিষয় প্রত্যক্ষ বা মৌলিকভাবে একই হতে হবে। 3 হচ্ছে মামলার পক্ষদ্বয় একই হতে হবে বা তাদের আইনগত প্রতিনিধি একই হতে হবে। 4 হচ্ছে কি, পূর্ববর্তী মোকদ্দমাটা অবশ্যই বিচারাধীন থাকতে হবে। কোথায় থাকতে হবে, যেখানে পরবর্তী মামলাটা দায়ের করা হয়েছে সেখানে। দেখা গেলো পূর্ববর্তী মামলা দায়ের করা হয়েছে আর একটা কোর্টে, পরবর্তী মামলা আর একটা কোর্টে, এটা হবে না। যেটা বলা হয়েছে যে এই পূর্ববর্তী মোকদ্দমাটা অবশ্যই বিচারাধীন থাকতে হবে, পরবর্তী মোকদ্দমাটা দায়ের করা হয়েছে সেখানে, অথবা বাংলাদেশের কোন আদালতে যার দাবিকৃত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার আছে। অর্থাৎ অন্য আদালতে হতে পারে, তবে সে আদালতের অবশ্যই এখতিয়ার হতে হবে। মূল কথা হলো যে এখতিয়ার এখতিয়ার সম্পূর্ণ আদালতে দায়ের করা হয়েছে। সহজে যদি বলি তাহলে এখতিয়ার সম্পূর্ণ আদালতে দায়ের করা হয়েছে এটা। 5 নম্বর হচ্ছে কি, যে উভয় কোর্টেরই যে প্রতিকার দাবি করা হয়েছে সে প্রতিকার দেওয়ার মতো তার এখতিয়ার আছে। 6 হলো যে তারা তাদের উভয় মামলার উভয় পক্ষ একই সত্ত্বের অধীনে আর কি দায়ের করতে হবে, আন্ডার দ্য সেম টাইটেল। একটাতে সে ওয়ারিশ হিসেবে দাবি করেছে, অন্যটাতে তার ওয়ারিশ হিসেবে দাবি করতে হবে। একটাতে সে ক্রেতা হিসেবে করলে অন্যটাতে তার ক্রেতা হিসেবে দাবি করতে, আন্ডার দ্য সেম টাইটেল হতে হবে আর কি। যদি এরকম অবস্থা হয় তখন কি করতে হবে, তখন বলা হয়েছে যে পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটা সেটা স্থগিত হয়ে যাবে, খারিজ না, স্থগিত হবে। এটা মাথায় রাখতে হবে, খারিজ করবে না, এটা স্থগিত হবে। আর এই বিধানটা কোর্টের জন্য পালন করা বাধ্যতামূলক।
অর্থাৎ এই সকল শর্ত যদি পূরণ করে তাহলে কোর্ট অবশ্যই পরবর্তী মামলাটা স্থগিত করে দিবে। তবে এখানে বিষয় আছে উল্লেখ করার মতো, সেটা হলো কি, যে কোনো মামলা যদি বিদেশি আদালতে বিচারাধীন থাকে তবে সেই মামলা বিচার বাংলাদেশের আদালতে করা যাবে। অর্থাৎ একই বিষয় নিয়ে যদি কোনো বিদেশি আদালতে মামলা আছে, বিদেশি আদালতে, তাহলে একই বিষয় নিয়ে বাংলাদেশের আদালতে মামলা দায়ের করা যাবে। আচ্ছা, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ক খ এর বিরুদ্ধে, ক খ এর বিরুদ্ধে কি করেছে, সত্ত্বসহ খাস দখলের একটা মামলা করেছে। এই মামলাটা বিচারাধীন থাকা অবস্থায় ক খ এর বিরুদ্ধে আবার একই জমি নিয়ে সত্ত্বসহ খাস দখলের মামলা করে অন্য একটা আদালতে। যেহেতু একই বিরোধীয় বিষয় এবং বিচার্য বিষয় একই, মূলত একই একই পক্ষ, সেক্ষেত্রে আদালত কি করবে, পরবর্তীতে দায়েরকৃত মামলাটা স্থগিত করে দিবে। এটা হলো মূলত আমাদের 10 নম্বর ধারার বিষয়। 11 নম্বর ধারাটা পড়িয়ে ফেলি, পড়ে দিই, তাহলে মোটামুটি আমাদের এই গুরুত্বপূর্ণ আহ, অনেক বড় একটা অংশ পড়া হয়ে যাবে। 11 নম্বর, 10 নম্বর ধারা ছিল কি, 10 নম্বর ধারা ছিল যে একই পক্ষ, একই বিরোধীয় জমি, বিচার্য বিষয় মূলত একই যদি হয় এবং একই মানে এখতিয়ার সম্পন্ন আদালতে যদি দুইটা মামলা হয়, সেক্ষেত্রে পরবর্তী দায়েরকৃত মামলাটা স্থগিত থাকবে। কিন্তু 11 নম্বর ধারা হলো কি, এখানে এখানেও মিল আছে কিছু বিষয়ে, 10 নম্বর ধারার সাথে কিছু অমিল আছে। 10 নম্বর ধারায় ছিল বিচারাধীন, আর এখানে হয়েছে কি, এখানে হবে যে অলরেডি একটা মামলা রায় হয়ে গেছে। 10 নম্বর ধারার ক্ষেত্রে ছিল যে দুইটা মামলায় বিচারাধীন, দুটা মামলায় বিচারাধীন ছিল। কিন্তু 11 নম্বর ধারায় হয়েছে যে পূর্ববর্তী যে মামলাটা, আগে দায়েরকৃত মামলা রায় হয়ে গেছে, আর এরপরে আর একটা মামলা বিচারাধীন আছে। যাই হোক, আমরা যদি এখানে কি বলছে, যে দেখা গেল যে কোনো মামলা যদি মেরিটের ভিত্তিতে তার গুণাগুণ বিচার করে যদি একটা মামলা রায় হয়ে গেছে, হয়ে যাওয়ার পর একই বিরোধী জমি নিয়ে একই বিচার্য বিষয় নিয়ে আর একটা যদি মামলা করা হয়, তাহলে কি হয়, পরবর্তী মামলাটা রেস জুডিকাটা দ্বারা বারিত হবে। এটা করা যাবে না। যদি এরকম হয় যে একই জমি নিয়ে যদি মামলা আর একটা করতে থাকে, তাহলে তো মামলা কখনো শেষ হবে না। একই জমি নিয়ে তো দেখা যাবে যে অসংখ্য মামলা হয়ে যাবে, ফলে মামলা আর কখনো শেষ হবে না, ভোগান্তির শেষ হবে না। এই জন্য এই নীতি নিয়ে আসছে। এই নীতির শর্ত কি, এটা বলছে যে মূল কথা হলো যে এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো বিচারিক বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার করা যাবে না। অর্থাৎ একবার নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা পুনরায় বিচার করা যায় না। তাহলে আমরা এই এই 11 নম্বর ধারার কি কি প্রয়োজনীয় বৈশিষ্ট্য আছে সেগুলো দেখি। এখানেও দুইটা মোকদ্দমা থাকতে হবে, একটা হলো চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমা, অন্যটা পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা। ওখানে ছিল 10 নম্বর ধারায় ছিল দুইটা মোকদ্দমা, ওখানেও ছিল, কিন্তু একটা ছিল পূর্ববর্তীতে দায়েরকৃত মোকদ্দমা, একটা হলো পূর্ববর্তী, একটা পরবর্তীতে দায়েরকৃত। দুইটা মামলায় মামলায় বিচারাধীন, কিন্তু এখানে হয়েছে পরবর্তীতে যেটা দায়েরকৃত সেটা ছিল নিষ্পত্তিকৃত, চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকৃত, মানে অলরেডি রায় হয়ে গেছে। দুই কি, এই আহ, দুই মামলারই পূর্ববর্তী এবং পরবর্তী মামলার বিচার্য বিষয় কি ছিল, প্রত্যক্ষভাবে মৌলিকভাবে একই ছিল। এই বৈশিষ্ট্যটা কিন্তু 10 নম্বর ধারায় ছিল। আচ্ছা, তিন হচ্ছে কি, পক্ষ সাধারণত একই ছিল বা তাদের ওয়ারিশরা ছিল একই বা আইনগত প্রতিনিধি একই ছিল। এই বৈশিষ্ট্য 10-এর সাথেও মিলে যায়। চার কি, এই কোর্টের এখতিয়ার ছিল, যে কোর্টে আগে, এটাও 10-এর সাথে মিলে যায়, যে যে কোর্টে মামলাটা দায়েরের রায় দিয়েছিল আগের কোর্ট, নিষ্পত্তি করেছিল, সে কোর্টের এবং পরবর্তী যে কোর্টটা আছে যেখানে মামলা চলতেছে সে কোর্টেরও সে এখতিয়ার আছে, মানে এখতিয়ার অবশ্যই থাকতে হবে। পরেরটা কি, যে তারা একই সত্ত্বের অধীনে, আন্ডার দ্য সেম টাইটেল, মোকদ্দমা দায়ের করেছে, অর্থাৎ একই সত্ত্বের অধীনে। অর্থাৎ ওখানে যেমন এই 10 নম্বর ধারায় বৈশিষ্ট্য ছিল, এখানেও তাই আছে। তাহলে আমরা দেখলাম যে 10 নম্বর ধারা 11 নম্বর ধারার সাথে সব বিষয়ে মিল আছে, শুধু পার্থক্য একটাই, 10 নম্বর ধারার ক্ষেত্রে বিচারাধীন ছিল, এখানে হলো সেটা চূড়ান্ত ভাবে প্রথম পূর্ববর্তী মোকদ্দমাটা নিষ্পত্তিকৃত হয়েছে। উদাহরণস্বরূপ তাহলে এখানে কি হবে, ওখানে কি ছিল, ওখানে যদি দুইটা মামলা একই হয় তাহলে
পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটা স্থগিত করে দিত কোর্ট। তো এখানে কি করবে কোর্ট? স্থগিত করবে না, পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা কোর্ট খারিজ করে দিবে। কারণ যেহেতু ওই একই জমি নিয়ে তো অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, ওটা যদি আবার বিচার করতে যায় তাহলে একটা জমি নিয়ে তো মামলা শেষ থাকবে না, মামলা কখনো শেষই হবে না। মামলার যে পার্টি থাকে, মামলার পক্ষ থাকে, তারে তো ভোগান্তি শেষ হবে না। তো এই জন্য এটা পার্থক্য, ওখানে মামলা 10 নম্বর ধারায় স্থগিত করে দিছিল পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা, কিন্তু এখানে কি করবে, সেটা পরবর্তী মামলাটা খারিজ করে দিবে। আচ্ছা, এখানে এই 11 নম্বর ধারায় 6টা ব্যাখ্যা আছে, যদি খেয়াল করেন 6টা ব্যাখ্যা আছে। এর মধ্যে 4 নম্বর ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ, একে বলা হয় কনস্ট্রাকটিভ বা গঠনমূলক রেস জুডিকাটা। 4 নম্বর ব্যাখ্যা, 4 নম্বর ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা আমি বলে দিই। এখানে বলছে কি, যে যেহেতু দুইটা মামলা থাকে রেস জুডিকাটার ক্ষেত্রে, এখানে দুইটা মামলার ক্ষেত্রে পূর্ববর্তী মামলায় যে বিষয় আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, উক্ত মামলায় প্রত্যক্ষ বা মূল বিবেচ্য বিষয় ছিল বলে ধরে নিতে হবে। অর্থাৎ পূর্ববর্তী মামলায় যে বিষয়টি আত্মপক্ষ সমর্থনে বা যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, কিন্তু কোনো পক্ষ সেটা যদি গ্রহণ না করে থাকে, এর পরবর্তী মোকদ্দমায় উক্ত বিষয়ে উদ্ভব হলে পরবর্তী মোকদ্দমাটি পরোক্ষ দোষে দুষ্ট হবে। বোঝা যায়নি মনে হয়। উদাহরণ দিই, মনে করেন মালিকানার উপর ভিত্তি করে এ বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছে। মালিকানার উপর ভিত্তি করে এ বি এর বিরুদ্ধে মামলা করেছে। আদালত গুনাগুন বিচার করে রায়ে খারিজ করে দিছে মামলাটা। হ্যালো, আমি তো কিছু শুনতে পরবর্তীতে পাচ্ছি না। পরবর্তীতে বন্ধক গ্রহীতা হিসেবে ওইটার দখল প্রাপ্তির জন্য এ বি এর বিরুদ্ধে মামলা দায়ের করে। প্রথমটা মামলা আপনারা দায়ের সবাই করেছিল শুনতে কি হিসেবে? পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, পাচ্ছি আমরা। আপনার নেটওয়ার্কে মনে হয় সমস্যা, আমরা শুনতে পাচ্ছি। আপনার নেটের সমস্যা আছে, আমরা শুনতে শুনতেছি। পাচ্ছেন? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে উদাহরণ হিসেবে কনস্ট্রাকটিভ যে রেস জুডিকাটা, অর্থাৎ কোন একটা বিষয় আগের মামলায় উত্থাপন আত্মপক্ষ সমর্থন করার জন্য বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য কোনো একটা বিষয় আপনি কি উত্থাপন করতে পারতেন কিন্তু উত্থাপন করেন নাই, ওই একই বিষয় পরবর্তী মামলায় উত্থাপন করতে পারবেন না। উদাহরণ হিসেবে এখানে বলতেছি হ্যালো, যে কি, মনে করো একটি মালিকানা, আপনার কিছু শোনা ওই নেটওয়ার্কের যায় না। আপনার সমস্যা। নেটের সমস্যা আছে, আমরা সবাই শুনতেছি, আপনার মোবাইল দিয়ে স্টার্ট দেন। শুনতে পাচ্ছেন? আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই তো শুনতে পাচ্ছি। আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, উদাহরণ হিসেবে বললাম কি, যে মনে করেন যে আপনি মালিকানা ভিত্তিতে একটা জমি দাবি করে এ বি এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে, মোকদ্দমাটা আদালত রায়ের মাধ্যমে খারিজ করে দিয়েছে। পরবর্তীতে এ মামলাটা এনেছে বন্ধক গ্রহীতা হিসেবে সম্পত্তির দখল পাওয়ার জন্য। একই বিয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে একই জমি নিয়ে বন্ধক গ্রহীতা হিসেবে, আগে ছিল মালিকানার ভিত্তিতে, এখন আবার বন্ধক গ্রহীতা হিসেবে সে দাবি করেছে। সেক্ষেত্রে কি হবে, এই মামলাটা রেস জুডিকাটা দ্বারা বারিত হতে পারে কিনা বলেন দেখি। প্রথমে সে মালিকানার ভিত্তিতে দাবি করেছিল যে আমি এই জমির মালিক, এজন্য আমার এ বিয়ের বিরুদ্ধে মামলা করেছিল। পরবর্তীতে ওটা যখন আদালত মামলা খারিজ করে দেয়, পরবর্তীতে আবার এ বিয়ের বিরুদ্ধে মামলা দাবি করে মালিকানার ভিত্তিতে না, তখন আবার দাবি করে যে সম্পত্তির বন্ধক গ্রহীতা হিসেবে। তো এক্ষেত্রে এই মামলাটা রেস জুডিকাটা দ্বারা বারিত হবে কিনা বলেন দেখি। তার বিচার্য রেস বিচার তো জুডিকাটা আলাদা স্যার, বাড়ি তো হবে না মনে হয় স্যার। স্যার যেহেতু বিচার্য বাড়ি তো ইস্যু হবে, দুইটা হচ্ছে, সেহেতু স্যার এটার বিচার্য বিচার বিচার স্যার চলমান থাকার সম্ভাবনা বেশি স্যার। চলমান, অলরেডি তো রায় হয়ে গেছে ওই মামলার।
খারিজ হয়ে গেছে মামলাটা, পুনরায় এই স্যার এম এখন এস তো টি সে এর বিরুদ্ধে তখন তো সে মালিকানা দাবি করছে। এখন তো সে মালিকানা না, সে তো হচ্ছে বন্ধকি হিসেবে চাচ্ছে। মালিক এক, জায়গা এক, পক্ষ এক। এখানে এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে যেহেতু এই সে যে বন্ধকের দাবিটা সেটাও তো তার মালিকানা সূত্র, সেটা তো মালিকানা সূত্র, সে আগের মামলায় সেটা উত্থাপন করতে পারতো, কিন্তু আগের মামলায় সে উত্থাপন করে নাই সেই বিষয়টা। আগের মামলায় সে এই বিষয়টা উত্থাপন করেনি, সেটা তো করতে পারতো। এই গ্রাউন্ডে এই মামলাটা এটা রেজ জুডিকার দ্বারা বারিত হবে। কারণ তার যে সত্যের যে মূল যে অংশটা, তার দাবির যে বিষয়টা, সে এই এই আগের মামলায় সে উত্থাপন করতে পারতো, আগে তো উত্থাপন করে নাই। কারণ এটা তো তার মূল বিষয়, সত্য নির্ধারণ করে যেটা। এই জন্য এখানে বলা হচ্ছে যেহেতু সে এই বিষয়টা সে আগের মামলায় উত্থাপন করতে পারতো, কিন্তু আগের মামলায় উত্থাপন করেনি, সেক্ষেত্রে পরবর্তী মামলায় সে এটা করতে পারে না, ফলে পরবর্তী মামলাটা তার রেজ জুডিকাটা দ্বারা বারিত হবে। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি আহ, এ হলো আমাদের আজকের পড়া। এর মধ্যে রেজ জুডিকাটা, আর 10 নম্বর ধারায় যেটা স্টে অফ সুট, এটাকে বলা হয় রেস সাবজুডিস। রেস সাবজুডিস মানে কোনো একটা বিচারাধীন মোকদ্দমা, বিচারাধীন মোকদ্দমা হলো রেস সাবজুডিস, 10 নম্বর ধারা। আর 11 নম্বর হলো রেস জুডিকাটা। খেয়াল করবেন যে আপনাদের রেস জুডিকাটা নামটা একবার শুধু হেডলাইনে ব্যবহার হয়েছে, ভিতরে রেস জুডিকাটা শব্দ কোথাও ব্যবহার করা হয় নাই, ভিতরে কোথাও ব্যবহার করা হয়নি, শুধু তার হেডলাইন বা শিরোনামে ব্যবহার করা হয়েছে। আহ, আর 10 নম্বর যেটা, এটা কমন ভাবে পরিচিত রেস সাবজুডিস হিসেবে, এই নামটা ভিতরে কোথাও ব্যবহার হয়নি, এমনকি শিরোনামে ব্যবহার হয়নি, শুধু স্টে অফ সুট বলা হয়েছে। যাই হোক, তো মোটামুটি এটা ছিল আজকে আমাদের আলোচনা। আপনাদের আজকে আলোচনার ভিত্তিতে কোনো প্রশ্ন আছে কিনা সেটা করতে পারেন। স্যার আমার 10 নম্বর ধারায় একটা প্রশ্ন আছে। বলেন। এই যে একটা বাটোয়ারা মামলায়, সেটা হচ্ছে যদি চিরস্থায়ী নিষেধাজ্ঞা বাদীপক্ষ বিপক্ষের জন্য চাই, সেক্ষেত্রে কি বাদীপক্ষের সেই সম্পত্তির উপরে দখল দেখাতে হবে, মানে থাকতে হবে চিরস্থায়ী দখল? নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মূল হলো দখল, নিরঙ্কুশ দখল। এটা হলো বিচার্য বিষয়। মূল হলো বিচার্য অস্থায়ী, বিষয় হলো আর সেখানে যদি হচ্ছে গিয়ে তার দখল না থাকে। দখল না থাকে। তো চিরস্থায়ী নিষেধাজ্ঞা মানে কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা মানে হচ্ছে যে আমাকে দখলে, মানে মূল যে বিষয়টা, যে আমি একটা বিষয়ে, আমি জমির দখলে আমাকে বিবাদীরা কোনো ডিস্টার্ব করবে না, এই জি জি। তাদেরকে বাধিত করার জন্য, যে সে আমাকে কোনো ডিস্টার্ব করবে না, আমার জমিতে প্রবেশ করবে না, এই জি মূলত স্যার। এটাই চাওয়া হয় কিন্তু নিষেধাজ্ঞার মান। তো এখন যদি আমি দখলেই না থাকি, এখন স্যার কোর্ট যদি দখলে থাকলে কোর্ট কোর্ট না দেওয়ার কারণ কি তাহলে স্যার, ওই যে নিষেধাজ্ঞাটা? তাহলে ঠিকভাবে কোর্টে উপস্থাপন করা হয়নি, তার দখলে থাকার বিষয়টা আচ্ছা। কোর্টে ঠিকভাবে উপস্থাপন করা হয়নি, এটা হলো বিষয়। একটা কি আমাদের রিয়ালিটি হয় একটা, কিন্তু কোর্টে উপস্থাপন না হওয়ার কারণে ঠিকভাবে তখন প্রতিকার পায় না, তখন বলে যে কোর্ট না বুঝে এরা সিদ্ধান্ত দিচ্ছে। মূল কথা হলো বাস্তবতা হয় একটা, আর কোর্টে উপস্থাপিত হয় আরেকভাবে, মামলার আর্জি লেখা হয় আরেকভাবে। অনেক কিছু ফ্যাক্টর ফেল করে দেয় কোনো মামলাকে, শুধু একটা কারণে হয় না, অনেকগুলো ফ্যাক্টর হতে পারে। ঠিকভাবে আর্জি লেখা হয়নি, জমিটা ঠিকভাবে চিহ্নিত হয়নি, তার সীমানা চিহ্নিত হয়নি, তার তার চৌহদ্দি ঠিক করা হয়নি, তার অবস্থান সুনির্দিষ্ট করা হয়নি, বা দেখা গেল ঠিকভাবে কোর্টে উপস্থাপিত হয়নি দাবিগুলো, ঠিকভাবে জেরা করেনি সাক্ষীকে, অনেকগুলো কারণ থাকতে পারে মামলা ফেল করার। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের পড়ানো বিষয়ের উপর ভিত্তি করে? ক্লাস শেষ করব। স্যার একটা একটা বিষয় জানার ছিল, আমি স্যার বলবো? কি? স্যার একটা কোশ্চেন করতাম আমি। হ্যাঁ, বলেন বলেন। স্যার ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার নান্দাইল থানা, নান্দাইল থানার একটা মামলা ঈশ্বরগঞ্জ কোর্টেও করা যায় এবং ময়মনসিংহ কোর্টেও করা যায়। এখন বাদী হ্যাঁ, ময়মনসিংহ কোর্টে মামলাটা করছে, এই মামলাটা সে যদি চায় ঈশ্বরগঞ্জে কি স্যার বদলি করে নিতে পারবে? মামলা ট্রান্সফার সে একটা আবেদন করতে হবে। মামলা যদি আন্তঃজেলা হয়, এমনিতে যদি একই জেলার মধ্যে এক কোর্ট থেকে আরেক কোর্টে নিয়ে গেলে ওই জেলা জজ আদালতে করতে হবে, কিন্তু যখন আন্তঃজেলা জেলা হয়, জজ এক আদালত। জেলা থেকে জেলা ভিন্ন হয়ে স্যার গেছে, এর আগে তো একটা আবেদন এক্ষেত্রে করতে হয় আবেদন না করতে হবে হাইকোর্টে স্যার? হাইকোর্টে। হ্যাঁ, হাইকোর্টে আবেদন করতে হবে এক্ষেত্রে। জেলা ভিন্ন হলে হাইকোর্টে করতে স্যার হবে, তাহলে একই জেলা হলে জেলা জজের কাছে করতে হবে। স্যার স্যার আমার একই রেস জেলা, জুডিকাটা আহ, মানে ব্যতিক্রম একটা ঈশ্বরগঞ্জ হচ্ছে ক্ষেত্রে। উপজেলা। কি, আবার বলেন। বলছি স্যার আমার রেস একই জুডিকাটা। জেলা, ওটা উনি নিতে চাচ্ছে ঈশ্বরগঞ্জে নিতে যাচ্ছে। আমি তো এটাই বললাম যে জেলা তো চেঞ্জ হচ্ছে, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আলাদা জেলা তো, জেলা ভিন্ন হলে হাইকোর্টে না, আবেদন করতে উপজেলা হবে। স্যার ওটা। স্যার কোনটা উপজেলা যদি উপজেলা? স্যার ভিন্ন ওটা হয় তাহলে তো উপজেলা, স্যার উপজেলা। জেলা জজ থেকে ওটা জেলা পারমিশন না স্যার, নিলেই হয় উপজেলা। স্যার। উপজেলা শুধু পার্থক্য হয়, তাহলে তো ওই যে উভয় উপজেলা যে জেলার অধীন সেই জেলা জজ আদালতে করতে হবে। উভয় উপজেলা তো কোন জেলার অধীনে? ঈশ্বরগঞ্জ হচ্ছে ময়মনসিংহ জেলার অধীনে। এটা কি, আবার তো জেলা ভিন্ন হয়ে গেল। জেলা, আমি আবার কথা ময়মনসিংহ বলে দিই, জেলাতে স্যার মূলনীতি হলো ময়মনসিংহ যদি জেলাতে স্যার দুইটা কোর্ট। যদি একই জেলা হয় তাহলে ওই স্যার জেলা জজ আদালতে, যদি জেলা ভিন্ন হয়ে যায় তাহলে স্যার ওনার হাইকোর্টে, সোজা কথাটার কথা। প্রেক্ষাপটে আমার কাছে মনে জি হচ্ছে যে স্যার, বুঝতে পারছি স্যার। যেহেতু একই জেলার অন্তর্ভুক্ত দুইটা উপজেলা, তাহলে তো স্যার জেলা কোর্টে এটা ইয়ে করলেই হয় স্যার, আমি তো এটাই জেলা বলতেছি, জজ যদি আদালতে। একই, জি স্যার। একটা কথা আমি তো বলেই দিলাম জি মূলনীতি, স্যার, যে একই বুঝতে পারছি, জেলার বুঝতে মধ্যে পারছি হলে স্যার একই এখন। জেলার মধ্যে আদালত। আর ভিন্ন জেলা হলে তখন হাইকোর্টে করতে হবে। শেষ, তারপর বলেন। স্যার আমার রেস জুডিকাটা নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন। আপনি একটা উদাহরণ দিছিলেন যে মানে যদি এমন হয় যে প্রথমে হচ্ছে খারিজ হয়ে যাওয়ার পরে যদি আবার বলে যে বন্ধকি সূত্রে, যদি সে ওইটা মানে লিজ সূত্রে বা বন্ধকি সূত্রে যদি দাবি করে, তাহলে এই মামলা সে দ্বিতীয়বার করতে পারবে না। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, ধরেন আহ, মামলা খারিজ হওয়ার পরে যার নামে জমি আছে তার থেকে আমি লিজ নিলাম, লিজ নেওয়ার পরে সে আমাকে দখল বুঝাই দিতেছে না লিজ অনুযায়ী, সেক্ষেত্রে কি ওই একই আহ, মানে বাড়িতে হব কিনা, নাকি মামলা করতে পারবো? এটা তো দেখতে হবে প্রথম মামলার কি ছিল বিরোধীয় বিষয়, এটা দেখতে হবে। আমি বলেছি প্রথম যে মামলার সে, এখানে যে শোনেন, জমিটা পক্ষ একই যদি রকম বিষয় ছিল। বলতে তার আইনগত প্রতিনিধি হতে পারে। আমি যদি আর কাছ থেকে যদি জমিটা কিনে থাকি তাহলে কিন্তু তার আইনগত দেখা যাবে যে আমি তাকে রিপ্লেস করতে পারবো। আমি যার কাছ থেকে জমি কিনেছি প্রথম মামলায় সে পক্ষ ছিল, দ্বিতীয় মামলায় আমি পক্ষ হব, তখন এটা বলতে পারবো না যে প্রথম মামলায় আমি পক্ষ ছিলাম না, কারণ আমি তখন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ হয়ে যাবে, অর্থাৎ আমি তাকে রিপ্লেস করতেছি, তার জায়গায় আমি আসছি, আমি হস্তান্তর গ্রহীতা, তার অবস্থানে আমি এখন তার মানে তার স্যান্ডেলে আমার পা দিচ্ছি, অর্থাৎ তা একই, অর্থাৎ ওর যে অধিকার ছিল আমারও সেম অধিকার থাকবে। মূল কথা হলো যদি এখানে সেম টাইটেল, অর্থাৎ একই একই বলা যায় যে দাবিটা সে আগের মামলা উত্থাপন করতে পারতো, এবং বিরোধী ও বিচার্য বিষয়গুলো সাধারণত একই রকমের হয়ে থাকে। আমি উদাহরণ দিয়ে বললাম না যে আগে একটা মামলা ছিল আহ সত্য ঘোষণার মামলা, ওই মামলাটা খারিজ হয়, পরবর্তীতে একই জমি নিয়ে সে মামলা করে চিরস্থায়ী নিষেধাজ্ঞার, এক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে কিনা। আমি এখানে বিচার্য বিষয় একই না, সত্য ঘোষণার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা হয়, চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা হয়, এক্ষেত্রে বিচার্য বিষয় পার্থক্য আছে। তো এখানে রেস জুডিকাটা আসবে না। রেস জুডিকাটা তখনই আসবে যেখানে প্রথম মামলায় সে দাবি করেছে কি, সে ওয়ারিশ হিসেবে দাবি করেছে, মনে করেন ওটা এখন খারিজ হয়ে যায়, পরবর্তীতে আবার দাবি করতেছে যে বন্ধক গ্রহীতা হিসেবে, যে মূল তো একই সত্য, ওই সত্য সে দাবি করেছে কি হিসেবে, ওয়ারিশ হিসেবে, এই সত্য দাবি করেছে সে এখানে বন্ধক গ্রহীতা হিসেবে, মূল বিষয় তো এখানে, এই বিচার্য বিষয় তো একই আছে। এই জন্য পরবর্তী মামলাটা এখানে রেজুডি কাটা দ্বারা বাড়িতে হবে, কারণ এখানে মূল বিষয়টা প্রত্যক্ষভাবে বা একই আছে, সত্যর বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। হুম, আচ্ছা।
ঠিক আছে, আমি তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।